আইনের অপব্যবহারও হচ্ছে। যারা পুলিশ কর্মকর্তা তারা মনে করেন না যে জনগণের সেবক, তারা মনে করেন যে জনগণের প্রভু তারা। সর্বমহলে এটা জানিয়ে দেওয়া উচিত যে ৫৪ ধারায় কোন পরিস্থিতিতে পুলিশ গ্রেপ্তার করতে পারে এবং কোন পরিস্থিতিতে পুলিশ গ্রেপ্তার করলে সেই গ্রেপ্তার হবে বেআইনি। আইন তৈরি হয় মানুষের জন্য, কিন্তু কখনো কখনো এর ভুল ব্যবহারের কারণে আইন মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এরকম একটি আইন হচ্ছে আইনের ৫৪ ধারা। কেন? এবারের বিষয় আইনের ৫৪ ধারা। আইন সম্পর্কে ধারণা না থাকলেও ৫৪ ধারা নিয়ে কম বেশি সবারই জানা আছে। সাধারণ মানুষের ধারণা সন্দেহজনক হলেই পুলিশ ৫৪ ধারা ক্ষমতায় যে কাউকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু ৫৪ ধারাই বলছে সন্দেহটা সুনির্দিষ্ট হতে হবে। এর জন্য কিছু শর্ত মানতে হয় পুলিশকে, যেমন মামলা করার মতো অপরাধ করলে, অপরাধের খবর বা অভিযোগ পাওয়া গেলে, ঘর ভাঙার যন্ত্র পাওয়া গেলে, সরকারিভাবে অপরাধী ঘোষণা হলে, চোরাই মালামাল থাকলে, পুলিশের কাজে বাধা দিলে, প্রতিরক্ষা বাহিনী থেকে পালিয়ে গেলে এবং গ্রেপ্তারের জন্য পুলিশের রিকুইজিশন পাওয়া গেলে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। এই বিষয়ে কথা হয় সর্বোচ্চ আদালতের বিভিন্ন আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারপতির সাথে। তারা ৫৪ ধারার সৃষ্টির বিষয়টি পরিষ্কারভাবে গণবান্ধব বলে অভিহিত করেন। এই সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার, এটাকেই মানুষ ভুল বোঝে এবং ভুল ব্যাখ্যা করে এবং অপব্যবহার করে। আসলে এই যে সন্দেহটা, এই সন্দেহ হতে হবে যুক্তিসঙ্গত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ৫৪ ধারাটা হলো যে স্পেসিফিক আপনাকে দেখলো, আপনার অ্যাক্টিভিটি সন্দেহ হলো, সন্দেহ হওয়ার পরে স্পেসিফিক এই কোনো মামলা পাচ্ছে না, সেই মোমেন্টে আপনার বিরুদ্ধে ফার্স্ট অ্যারেস্টটা করতে পারে ৫৪ ধারা। কিন্তু এটা দিয়ে আনলিমিটেড আনসার্টেন টাইম আটকে রাখতে পারে না। সংবিধানে বলা আছে যে কোনো অভিযুক্তকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। পুলিশ এ ধরনের বহু অন্যায় অবিচার করছে। তো এই মামলাটা ছিল তার বিরুদ্ধে এবং পুলিশের এই ক্ষমতাগুলিকে সীমিত করা, এই ক্ষমতাগুলিকে স্বচ্ছ করা এবং এই ক্ষমতাগুলিকে জবাবদিহির মধ্যে আনা। সেখানে কতগুলো কোয়ালিফাইড ক্লজ ছিল, এই কারণে সন্দেহ হলে তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ ম্যাজিস্ট্রেটের করোনা ছাড়াই। কিন্তু সময়ের বিবর্তন দেখা গেছে ব্রিটিশ ভারতে, তারপরে আমাদের যখন পাকিস্তান ভারতবর্ষ হলো, এই 54 মিসইউজ হতে শুরু। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা গণবান্ধব হলেও তার ব্যবহার নিয়ে আছে বিতর্ক। এখন সাধারণ মানুষের কাছে ৫৪ ধারা মানেই একটি আতঙ্ক, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করলেও তা পরবর্তীতে অন্যদিকে নিয়ে যায়। কিছুদিন আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই ধারাতে সংশোধনী আনা হয়। এ নিয়ে কথা হয় সর্বোচ্চ আদালতের বিভিন্ন আইনজীবীদের সাথে। তারা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সবাই আদালতের এই রায় মানতে বাধ্য। সুপ্রিম কোর্টের সর্বশেষ যে রায়টি হয়েছে, সে রায়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা, একই সঙ্গে ১৬৭ ধারা অর্থাৎ রিমান্ড নেওয়া এবং সন্দেহজনক হওয়ায় গ্রেপ্তার করার বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই দিক নির্দেশনাগুলো যদি ফলো করা হয়, অনুসরণ করা হয়, তাহলে ৫৪ ধারার অপব্যবহার থাকার কথা না। অপরাধীদের গ্রেপ্তার করা, তাদেরকে নিয়মিত মামলার আওতায় আনার পূর্ব পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা, এই সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবে। পুলিশের কিন্তু আমাদের নাগরিকদের গায়ে হাত তোলার, নির্যাতন করার, মারামারি করার কোনো ধরনের কোনো আইনগত অধিকার নেই। এই সাংবিধানিক সুরক্ষাগুলি, পুলিশের ক্ষমতার অপব্যবহারগুলি, এই সবগুলি এই রায়ে ফুটে উঠেছে। রিসেন্টও আপনারা খুঁজলে পরে দেখবেন খুব অতি স্পর্শকাতর একটি মামলায়, ঘটনায়, যেটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনায়ও আসামিদের প্রায় মাসাধিক কালের বেশি সময়, তারও বেশি সময় হবে ৫৪ ধারায় আটকে রাখা হয়েছে। এটা কিন্তু বেসিক্যালি ৫৪ ধারার অপব্যবহার না, ৫৪ ধারার মাধ্যমে আসামিকে ফেভার করা।
অভিযুক্ত ব্যক্তিকে ফেভার করাও হয় কখনো কখনো, আর মূলত এটা ব্যবহার করা হয় জনগণের বিরুদ্ধে। এই সন্দেহের ভিত্তিতে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা কিন্তু পৃথিবীর প্রায় সকল দেশে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সন্দেহটা হতে হবে যুক্তিসঙ্গত সন্দেহ, যুক্তির উপর ভিত্তি করা সন্দেহ। ৫৪ ধারার অপব্যবহারের শিকার পুরান ঢাকার ব্যবসায়ী অরুণ। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি ডিবি পুলিশ তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। সন্দেহ করা হয় তিনি ডাকাতির সাথে জড়িত, কিন্তু সন্দেহটা সুনির্দিষ্ট নয়। তুলে নেবার পর তার উপর চলে অমানসিক নির্যাতন। এরপর ৩২ জানুয়ারি ডিবি পুলিশের হেফাজতে মারা যান ব্যবসায়ী অরুণ। মারা যাবার পর ডিবি পুলিশ ২০,০০০ টাকার বিনিময়ে তার পরিবারের সাথে আপোষ করতে চায়, কিন্তু পরিবার সেটিতে রাজি হয়নি। ধীরে ধীরে টাকার পরিমাণ বেড়ে ১ লাখে পৌঁছায়। সুইসাইড করেছে এই মর্মে কাগজে স্বাক্ষর দিতে চাপ দেয়া হয় নিহতের স্ত্রীকে, কিন্তু তাতেও অস্বীকৃতি জানানো হয় তার পরিবারের পক্ষ থেকে। তারপর চলে হুমকি। ঘটনার ১৮ বছর কেটে গেলেও এখনো তাদের দিন কাটে ভয়ে, আতঙ্কে। ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়া নিহতের পরিবার আসলে কি সঠিক বিচার পেয়েছিল? এখন তারা কেমন আছেন? আমাদের ওই এলাকায় একটা ক্লাব ছিল, সেই ক্লাবের পাশে একটা, ও ক্লাবের হেড ছিল, ক্লাবের পাশে একটা বাড়িতে নাকি ৩-৪ দিন আগে ডাকাতি হয়েছে। সে ডাকাতি হয়েছে, আর এমনিতে আওয়ামী লীগ করতো তো, এদের বিরোধী পার্টি কিছু লোক ছিল, ওই শেদ ধরে ওর মানে কেসটাতে ডাকাতি মামলায় ওকে ফাঁসায় দিছে। আমি এত হতভম্ব হয়ে গেছি যে কি করবো, কার কাছে যাবো সেটা বুঝতে পারছিলাম না। সেই রাতেই তো নিয়ে গেল, তারা নিয়ে গেল ভোরবেলা, একদম অনেক ভোরে। সূত্রপুর থানার ওসি সে বাসায় আসছে, আসার পরে আমার বাড়ির ছেলেকে ডাকছে, ডাকার পরে তাদেরকে নাকি বলছে যে তাকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, সে মারা গেছে। ৮ মাস পর আমাকে ডিবির লোকেরা আসছে, প্রায় ২-২.৫ ঘন্টা তাদের সাথে আমি অনেক তর্ক করছি যে ওরা বলছে আপনাকে ২০-৩০,০০০ টাকা দিব, ওরা আপনি একটা সিগনেচার করে দেন যে আপনার স্বামী নিজে আত্মহত্যা করছে। আমি সিগনেচার দিই নাই, তারা নিতে পারে সিগনেচার আমার কাছে। তখন বলছে আপনি কাজটা ভালো করলেন না। সিআইডি অফিসেও আমাকে ডাকাইছে ২-৩ বার। তারা বলছে যে আপনাকে আমরা ১ লাখ টাকা দিব, দিয়ে আপনি এটা একটা মীমাংসা করে আসেন। তখন আমি বলছি আপনার ১ লাখ টাকা দেন, ৫ লাখ টাকা দেন, সেটা আমার বড় বিষয় না, কিন্তু আমি টাকা নিব না। যখন শুনছে যে ওর বাবা মারা গেছে, তখন চিৎকার দিয়ে একটা চিৎকার দিয়ে মানে সে ৭ দিন প্রায় এমনই ছিল, তাকাই তো শুধু চোখ দিয়ে পানি পড়তো, আর কিছু না, মানে সে লাস্টটাও দেখেনি। কিন্তু এখন কি বিচার যাবো, উপরওয়ালা যে বিচার করে সেই বিচার। এখন আমার আর কিছু কি চাইবো বলেন? আমার মতো যেন এমন কষ্ট দুঃখ কেউ না করে, এইটাই আমার চাওয়ার কিছু। ঢাকার আরেক নির্মম হত্যাকাণ্ডের শিকার শামীম রেজা রুবেল। ১৯৯৮ সালের ২৩ জুলাই রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের হেফাজতে রুবেলের মৃত্যু হয়। রুবেলের হত্যা মামলায় তখনকার সহকারী কমিশনার মোহাম্মদ আকরাম হোসেনের বিরুদ্ধে মামলা হলে পরবর্তীতে আপিল বিভাগ মোহাম্মদ আকরাম হোসেনকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দিয়েছিল। মামলার রায়ে ২০০২ সালের ১৭ জুন ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত এসি আকরাম সহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন আসামিরা। ৯ বছর পর খালাসের রায় পেয়ে ২০১১ সালের ৯ মে কারাগার থেকে মুক্তি পান তিনি। এছাড়া মামলার আরেক আসামি উপপরিদর্শক হায়াতুল ইসলাম ঠাকুরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ উচ্চ আদালতে বহাল থাকে। ওই রায়ের পর ২০১২ সালে আকরামের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যার উপর শুনানি শেষে পরবর্তীতে আদেশ দেয় আপিল বিভাগ। রুবেল হত্যার এত বছর কেটে গেলেও রুবেলের পরিবার কি স্বস্তিতে আছে? এখানে এখানে একটা ড্রেন ছিল, পরবর্তী সময় এটা নষ্ট ঠিক করে ফেলছি। তখন এখানে আসার পরে বলে রুবেল এখান থেকে চিল্লানো শুরু করলো যে আম্মা ভাবি কে আসছেন, আমার বাঁচান বাঁচান, এটা তো আমার মেরে ফেললো। তখন মেরে ফেলতেছে, তখন ওরা বলে যে কি ব্যাপার তোর কাছে, যে আমসাসে কোথায় আছে? বলে আমি মিথ্যা কথা বলছি, আমার আম্মা আমার কাছে আসার জন্য, আমি বাঁচার জন্য এখানে আসছি। এখান থেকে টানতে টানতে এখানে নিয়ে আসছে। এখানে আসার পরে ইন দি মিনটাইম ওই আমার বাসার লোকেরা চলে আসে। চলে আসার পরে তারপর আমার ওই যে আমার ওয়াইফ
অন্যান্য লোকেরা বলে যে আমাদের কেন ব্যাপারে ধরে নিয়ে যেতেছেন, ওটা ছাড়েন, টানা হিস্ট্রি করতে করতে ও একসময় নিচে পড়ে যায়। এখানে আমরা এত কষ্ট করে আমার ভাইদেরকে মানুষ করলাম, কিন্তু একটা কাজ যে কোনো কারণ ছাড়াই যে পুলিশ আমার ভাইটাকে বেঁধে ফেললো, এরকম জন্য আর ঘটনা না ঘটে। আমরা এইরকম মৃত্যু কারো চাই না, বা সবার জন্য স্বাভাবিক মৃত্যু চাই। আমরা সবার কাছেই আমাদের অনুরোধ। মানে ওকে যখন ডিবি অফিসে নিয়ে গেছে তখন আমি এইসব করছি। আমি ডিবি অফিসের সাথে সাথে আমার ফ্রেন্ডের মোটরসাইকেল করে গেছি, যাওয়ার পরে দেখলাম যে ওর লাশটা গাড়িতে উঠাই ফেলতেছে। তখন মারা গেছে তা তো জানি না। তখন ওই গাড়ির পিছনে পিছনে মোটরসাইকেল করে আমি আর আমার বন্ধু গেলাম ঢাকা মেডিকেলে। ওরা যখন কিছু বলতেছে না কি হয়েছে, তখন লাশ ঘরে যে যখন জিজ্ঞেস করলাম, ঢুকতে দেয় না। পরে বললো যে লাশ ঘরে তো মারা গেছে। তখন আমরা শিওর হইলাম যে সে মারা গেছে, কিন্তু ডিবি অফিস থেকে কিছুই বলা হয়নি যে সে মারা গেছে বা কি হয়েছে। বলছে অসুস্থ, তাকে মেডিকেলে পাঠানো হয়েছে। ওরা যখন শুনতে পারলো যে রুবেল বাঁচার জন্য এখানে আসছে, ওর কাছে কোনো অস্ত্র নাই, ওরা রাগান্বিত হয়ে যায়। এই পিলারের সাথে 5-6টা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর নিচে পড়ে যায়। নিচে পড়ার পর বুটের 3-4টা লাথি দিয়া ওর যে সামনে যে গাড়িটা আসছিল ওই গাড়িতে উঠায় নিয়ে যায়। পিছিয়ে পিছিয়ে আমার আব্বা দৌড়াইতে থাকে, বলে যে ভাই আপনার কোথায় নিয়ে যাচ্ছেন, বলে আসে আমরা এসি আকরামের সাথে যোগাযোগ করি। 1998 সালে রুবেল 54 ধারায় গ্রেপ্তার হয়। পরবর্তীতে ডিবি হেফাজতে তার মৃত্যু হয়। এরকম অনেক রুবেল রয়েছে যারা হয়তো মরেননি, বেঁচে আছেন দুঃসহ নির্যাতনের স্মৃতি নিয়ে। শুরুতে সহজ ধারা হিসেবে সৃষ্টি হয়েছিল আইনের 54 ধারাটি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপপ্রয়োগের কারণেই এটি জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই আইনটিতে সংশোধনী দেন, কিন্তু তারপরেও জনমনে কোনো ধরনের আতঙ্ক কাটছে না কেন? ফৌজদারি আইনে বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে 54 ও 167 ধারার সবচেয়ে বেশি অপব্যবহার হয়েছিল বিএনপি জামায়াত জোট সরকারের সময়। তখন আওয়ামী লীগের নেতাকর্মী সহ সুশীল সমাজের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। শুধু গ্রেফতার করেই ক্ষান্ত হয়নি তৎকালীন সরকার, রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয়। সেই সময় গ্রেফতার করা হয়েছিল অধ্যাপক মুনতাসির মামুনকেও। গ্রেফতার হওয়া সেই সময়ের কথা টিম কেনকে জানান তিনি। আমাকে অন্যান্য সবার মতোই গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয় এবং বলা হয় যে আপনার সঙ্গে কথা বলবে। তাই আমি বললাম যে কেউ রাত্রে 2টার সময় কেউ কারো কথা বলার জন্য ডাকা হয় না, সেটা অভদ্রতা, কিন্তু আপনারা গ্রেফতার করছেন, আমাকে নিয়ে চলেন। আদালতের বোধে তারা পরে 54 ধারা দেয়, শাহরিয়ার কবির ক্ষেত্রেও তাই দেয়। এবং আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতনের জন্য, গায়ে হাত না উঠিয়ে যত রকমের নির্যাতন করা যায়, এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে সেই রমনার এই ডিটেকটিভ ব্রাঞ্চ অফিসে। পুলিশের পক্ষে করা হয় যাবে না এমন কোনো কাজ সম্ভব নয়, এটি আমার অভিজ্ঞতা। পরবর্তীকালে অবশ্য তারা আমার নামে চাঁদাবাজি, আগ্নেয়াস্ত্র বহন থেকে শুরু করে যা যা মোটামুটি করা যায় সেগুলি দিয়েছিল। আমার মনে হয় আমার বন্ধু শাহরিয়ার ক্ষেত্রে একই করেছে। তাত্ত্বিক আলোচনা করে কিছু করা যাবে না, বাস্তবিক কিছু না হলে আমরা কি করতে পারি সেটা দেখতে হবে। সেখানে সব মানুষ যদি সোচ্চার না হয় আমরা কোনো সুফল পাব না। শুধু রাজনৈতিক নেতাকর্মী বা সুশীল সমাজের লোকজনই নয়, 54 ধারার শিকার চট্টগ্রামের বাঁশখালী জেলার সীমা চৌধুরীও। 18 বছরের ওই তরুণীকে চট্টগ্রামের বাঁশখালীর গুনাগড়ি থেকে তুলে নিয়ে যায় থানা পুলিশ। পরে পুলিশের হেফাজতে ধর্ষণের শিকার হয় এবং তার মৃত্যু ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই পাশবিক আচরণে মেয়েকে হারিয়ে শোকে কাতর তার মা। সেই শোকে এখনো স্তব্ধ তিনি। আপনার মেয়েকে কারা হত্যা করেছিল? পুলিশে বাড়ি গেছে, কোথায় নাকি হয়নি বাড়ি ওয়ার্তেন করি, এবার ধরিয়ে লগিয়ে কারো লগিয়ে হয়নি বাড়ি লাশ খানা চট্টগ্রাম মেডিকেল কলেজ। 54 ধারার ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন হবার কথা জানান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ একাধিক আইনজীবী। তারা বলেন, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লে বা অকারণ নির্যাতনের শিকার হলে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কোন রকম মামলা মোকদ্দমা করেন না, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী 54 ধারাকে অপব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। জনগণ সচেতন হলে, সাহস করে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলা করলে আইনের অপব্যবহার কমে যেত। পুলিশ কেন, আদালতের নির্দেশনা মানতে রাষ্ট্র বাধ্য।
রাষ্ট্র পরিচালিত হবে আইন, কনস্টিটিউশন, শাসনতন্ত্র এবং আদালতের দিক নির্দেশনা। গ্রেফতারের সাথে সাথে ওই কারণ তাকে পুলিশকে ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং এগুলি না করে অ্যারেস্ট করলে নিম্ন আদালত তাকে সাথে সাথে জামিন দিবে এবং সে যদি ক্ষমতার অপব্যবহার করে, যে এর মধ্যে নির্যাতন করে, শারীরিকভাবে তাকে নির্যাতন করে, তাহলে যে নির্যাতিত ব্যক্তিকে আদালতের সামনে নেওয়া মাত্র বলতে হবে যে আমাকে নির্যাতন করেছে, আমাকে চড়থাপ্পড় মেরেছে, আমাকে ভয় দেখিয়েছে, আমার কাছে টাকা চেয়েছে। কথা হলো এইগুলি যদি ভুক্তভোগীরা না বলে তাহলে যে ক্ষমতার অপব্যবহার করে সে কখনো ক্ষমতার অপব্যবহার থেকে বিরত হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আব্দুল কাদের 15 জুলাই 2011 সালে খালার বাসা থেকে রাতে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আব্দুল কাদেরকে আটক করে। তারপর তাকে মারধর করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়। আব্দুল কাদের নিজেকে ছাত্র পরিচয় দিয়ে নিরপরাধ দাবি করলেও ওসি হেলাল উদ্দিন তার উপর অমানসিক নির্যাতন চালান। পরে দৈনিক যুগান্তরে আব্দুল কাদেরের গ্রেফতারের সংবাদ দেখে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রুল ইস্যু করেন এবং পুলিশের আইজিকে মামলা করার নির্দেশ দেন। পুলিশ গ্রেফতার করে তাকে নিয়ে গেল এবং ভীষণ অমানবিক অত্যাচার তার উপর করা হলো। তো পরদিনই আমি এটা পত্রিকায় দেখলাম, দেখার পরেই আমি রুল ইস্যু করলাম। আমি কাদের এবং সেই পুলিশ ইন্সপেক্টর দুজনকেই তলব করলাম। কাদেরের শরীরে যে অত্যাচারের নির্যাতনের চিহ্ন ছিল সেটা দেখে আমি সেদিনই পুলিশের আইজি সাহেবকে নির্দেশ দিলাম যে সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যেন হয়। তো আইজি সাহেব মামলা করলেন এবং গত মাস 6 আগে বোধহয় সেই মামলা শেষ হয়েছে। সেই পুলিশ ইন্সপেক্টরের 4 বছর জেল হয়েছে। তো সেখানে 54 ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। নেহায়েত একটি কি বলে অযৌক্তিক সন্দেহ, মন গড়া সন্দেহের ভিত্তিতে এইভাবে কিন্তু গ্রেপ্তার করা যায় না। এই ধরনের গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি। 54 ধারায় যদি মন গড়া সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাহলে দেওয়ানি, ফৌজদারি উভয়বিধ আপনার প্রতিকারের বিধান রয়েছে। পরবর্তীতে ওসি হেলাল উদ্দিন দোষী সাব্যস্ত হওয়ায় 4 বছরের সাজা হয়। সেই দুর্বিষহ ঘটনা এখনো ভুলতে পারেননি আব্দুল কাদের। এখন কেমন আছেন আব্দুল কাদের? যখন আমি এখানে আসি তখন কিছুক্ষণ পরে দেখলাম যে কিছু লোক দৌড়ে আসতেছে, 2-3 জন দৌড়ে আসে এবং একজন আমাকে পিঠে আঘাত করে। তখন আমি আমার পরিচয় দিই, আপনারা কারা? আমি তো আমার খালাম্মা বাসা থেকে আসছি, প্রয়োজন হলে আমার খালাতো ভাইকে ফোন করতে পারেন, আমি হলে যাচ্ছি। ফজলুল মুসলিম হলে আমি থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দেওয়ার পর ওরা খুব ক্ষিপ্ত হয়ে যায়। 2-3 জন পিটানোর পর আমি একবারে শুয়ে পড়ি ইয়েতে। তখন আমাকে কয়েকজনে ধরে একটা গাড়িতে তুলে পরে জানলাম যে ওরা খিলগাঁও থানায় নিয়ে যায়। আমি ওখানে কাতরাইতে থাকি আর কি, চিৎকার করতে থাকি। ওসি সাহেবের কক্ষে যখন নিয়ে যায় কয়েকজন ধরে, আমি তো উঠতে পারতেছি না, তো একজন ধরে নিয়ে যাচ্ছে। সে তো বিশাল ডাকাত, তার মুখ থেকে তো এমনি সহজে কিছু। সে পরক্ষণে একটা চাপাতি হাতে নিয়ে সে আমাকে বলে যে দেখি চাপাতিতে ধারা আছে বলে সে আমার পিছনে কোপ দেয়। তো পরে প্রায় 10-15 মিনিট পরে আমাকে ওই তাদের কিছু কাপড় টাপড় দিয়ে বেঁধে পাশে একটা ক্লিনিকে নিয়ে যায়। যখন পরবর্তীতে আমি জানলাম যে আমার বিরুদ্ধে এই ডাকাতি, ছিনতাই এই মামলাগুলা দেয়া হয়, তখন আমি নিজেকে খুব অসহায়, যে একটা নিরপরাধ মানুষ, তাহলে কি দেশে বিচার বা কি নাই, মানে তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। যে তখন মনে হয়েছিল হয়তো সুস্থ জীবনে ফিরে আসতে পারবো কিনা, তখন নিজের মধ্যে খুব সংশয় বোধ করতাম। তারপরও যে আমি বিচার পেয়েছি তাতে আমি খুশি যে আমি একটা সত্যের একটা বিচার পেয়েছি। আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 2011 সালে খালার বাসা থেকে হলে যাবার সময় কাকরাইলের পুলিশের কিছু সদস্য তাকে 54 ধারায় গ্রেফতার করে এবং তার উপরে চালানো হয় পাশবিক নির্যাতন। আব্দুল কাদেরের মতো আর কারো জীবনে অন্যায়ভাবে পুলিশের নির্যাতন না আসুক, এখন প্রত্যেকের এই প্রত্যাশা। চলতি বছর সুপ্রিম কোর্ট 54 ধারায় কিছু সংশোধনী এনে রায় প্রকাশ করেন। এই নিয়ে আমরা কথা বলবো থানা পর্যায়ে, জানার চেষ্টা করব পুলিশ সে রায়ের কথা জানেন কিনা, মানছেন কিনা।
সর্বোচ্চ আদালতের সর্বশেষ রায় নিয়ে টিম কেন প্রতিক্রিয়া জানতে চায় মিরপুর পল্লবী থানার ওসি মোহাম্মদ দাদুন ফকিরের কাছ থেকে। তিনি এই রায়ের সঠিক বাস্তবায়নের গুরুত্বের কথা জানান। আসলে আমরা অবশ্যই এটি আমরা অবগত আছি, এটা এই রায়টি অনেক আগেই হয়েছে, মানে পূর্ণাঙ্গ রায়টা এখন বেরিয়েছে। কোন ব্যক্তি আইনের ঊর্ধ্বে না, আইনের গণ্ডির মধ্যে সবাইকে থাকতে হবে। যদি আমি আইনের অপব্যবহার করি অবশ্যই আমার বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা হবে। পুলিশ কর্মকর্তাদের বক্তব্য দেখেছি যে তারা বাস্তবায়ন করবেন। তা আমার কাছে যে তথ্য আছে তাতে এখনো মামলা না হওয়া সত্ত্বেও গ্রেপ্তার করে নিয়ে পুলিশ হেফাজতে আটক রাখা, কয়েকদিন পরে একটি মামলায় তাদেরকে আদালতে চালান দেওয়ার মতো সুনির্দিষ্ট তথ্য আমার কাছে আছে, যেটা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ এসেছে। যে প্রক্রিয়ায় দায় সারাগোছের কথাবার্তা বলা হচ্ছে এটা সত্যি সত্যি আশঙ্কাজনক, আতঙ্কজনক এবং এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। আইনের শাসনের সঙ্গে এটা সম্পূর্ণরূপে অসঙ্গতিপূর্ণ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫৪ ধারার সংশোধনীতে উচ্চ আদালত একটি রায় দেয়। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আইনজীবীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর কামাল হোসেন ও এম আমিরুল ইসলাম, সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন। উচ্চ আদালতের রায়ের পর সর্বোচ্চ আদালতও এই রায় বহাল রাখেন। তবে অনেক ক্ষেত্রে এই আদেশ মানা হয় না। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সম্মিলিতভাবে ৫৪ ধারার বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেন তাহলে জনগণের ভোগান্তি অনেকাংশে কমে যাবে বলে মনে করেন কয়েকজন আইনজীবী। সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছে, এই সমস্ত কথা বলেছে, থেকে বাস্তবায়ন করবে সরকার। কারণ সরকারের সদিচ্ছা যদি থাকে বাস্তবায়ন করার, তাহলে এই গাইডলাইনগুলো কি সেগুলোকে গেজেট আকারে প্রকাশ করতে হবে, প্রতি থানায় থানায় পুলিশের কাছে দিতে হবে, অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। কারণ আপনি জানেন আমাদের দেশের পুলিশ সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখলে বলে যে না এটা আমরা পড়তে পারি না, জানি না, বুঝি না। আর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয় বলে যে না এটাই আমাদের আইন, আমরা এরকম দেখেছি। সচিব আইন মন্ত্রণালয়, সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেককে কপি দিতে হবে যেন তারা এগুলো মানে, এই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন যারা মানবেন, যারা এই নিয়ে কাজ করবেন, যারা মানুষকে গ্রেপ্তার করবেন বিনা পরোয়ানায়, তাদের কাছে এই গাইডলাইনগুলো যেতে হবে মিনিস্ট্রির মাধ্যমে। সরকারি প্যাট্রোনাইজেশনে, আদালতের প্যাট্রোনাইজেশনে এবং উচ্চ আদালতের কন্ট্রোলেই এই প্যাট্রোনাইজেশনগুলো, এই উদ্যোগটা নেওয়া হয়েছে। দু একটা ঘটনা ঘটছে, কিন্তু যে অতিমাত্রায় ছিল সেই মাত্রায় কিন্তু এখন আর নেই। এটার অন্যতম কারণ হল যে আমরা এই উচ্চ আদালতের এই দিক নির্দেশনা। অভিযোগ না করলে তো আর পুলিশের শাস্তি হবে না। এখন আমরা যদি নাগরিকভাবে একটু সচেতন হয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলি আদালতে না আনি, তাহলে কিন্তু পুলিশের অন্যায় আবার নির্যাতন চলতেই থাকবে। পুলিশকে প্রশিক্ষণ দেওয়া এই আইনগুলোর ব্যাপারে, বুঝলেন, সব আইনের ব্যাপারেই, শুধু ৫৪ ধারাটা পড়লেই হবে না, ৫৪ ধারার ব্যাখ্যা কি সেটাও পুলিশকে জানাতে হবে। সকলেই যদি আইন সচেতন হয়, যে জন্য আমি মনে করি যে আমাদের এটা জানানো দরকার সর্বমহলে, সব মানুষকে, তখন মানুষ সচেতন হবে। সবাই যখন সচেতন হবে, সোচ্চার হবে, তখন পুলিশও সচেতন হয়ে যাবে। সম্প্রতি সর্বোচ্চ আদালতের ৫৪ ধারায় গ্রেফতারের ১০ নীতিমালা নিয়ে কথা হয় আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর খানের সাথে। তিনি জানান, রাজনৈতিকভাবে সচেতন না হলে এই ধারার নীতিমালা দিয়ে কোনো কাজ হবে না, সাধারণ জনগণের দুর্ভোগ কমবে না। পরিবার থেকে দাবি করা হচ্ছে যে তাকে তুলে নেওয়া হয়েছে বা অমুক দিন থেকে সে নিখোঁজ, কিন্তু দেখা যায় তারপর ১ মাস ২ মাস বা ৭ দিন পর তাকে নতুন করে মামলায় দেওয়া হচ্ছে। অর্থাৎ তাকে সবেমাত্র গ্রেপ্তার করা হয়েছে বা জাস্ট কিছুদিন, মানে একদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই বলে কোর্টে চালান দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার না করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে যে সমস্ত এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত বেশ কয়েক হাজার মানুষ আপনার গুম হয়েছেন, ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধের নামে কোট আনকোট হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকে এখনো মিসিং আছেন। আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে বারবার সরকারের কাছে দাবি তুলেছি যে একটা কমিশন করা হোক বিচার বিভাগীয়, যে কমিশন দেখুক
যে আসলে এই লোকগুলোর ভাগ্যে কি হয়েছে, কারা তাদেরকে উঠিয়ে নিয়েছে। তবে হাইকোর্টের এই নির্দেশনার ফলে একটা রক্ষা কবচ কিন্তু জনগণের হাতে এসছে, যে এইটিকে ব্যবহার করে সে হয়তো ন্যায্য বিচার ভবিষ্যতে পেতে পারে। সালে সৃষ্ট ৫৪ ধারা আইনটিতে প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট সংশোধনী দেন। সিনিয়র আইনজীবীদের মতে যদি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসাথে এর সুষ্ঠু বাস্তবায়নের উপরে নজর দেন, তাহলেই এই আইনটির সুফল সাধারণ মানুষ পাবে। দেশের মানুষ ৫৪ ধারাতে আর হয়রানির শিকার হবে না এবং জনগণ এর সুফল পাবে, এটিই এখন সবার প্রত্যাশা।